আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আজকের গল্পের নাম হচ্ছে বোনের মৃত্যু। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোর বোনকে আমার কাছে বিক্রি করে দে। আমি বললাম বেস্ট ফ্রেন্ডের পরিচয় দিলি? ফাহিম বলল, যখন শুনবি তুই তোর বোনকে ধর্ষণ করেছিস তখন সহ্য করতে পারবি তো? আমি বললাম এতটা নিচে নেমে যাবি আমি ভাবতেও পারি নাই। ফাহিম বলল, তোর ভাবনাতে আমার কিছু আসে যায় না। আমি বললাম আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সামনে তোর বোনকে আজকে আমি ধর্ষণ করব। আমি বললাম প্লিজ ফাহিম, তুই আমার সাথে যা ইচ্ছা কর, তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল, তোর সাথে বন্ধুত্ব করার যে একটা কারণ আছে। আমি বললাম আমি যদি জানতাম কখনো তোকে আমার বেস্ট ফ্রেন্ড করতাম না। ফাহিম বলল, সত্যি তোর বোন অনেক সুন্দর, আজকে অনেক মজা হবে। আমি বললাম ফাহিম, তুই আমার আম্মুর হাতে খাবার খেলি, আমার আপন ভাইয়ের মতো আমি তোকে দেখি, আর আজকে তুই আমার বোনকে ধর্ষণ করার ফাঁদ পেতেছিস। ফাহিম বলল, তোর সাথে ফ্রেন্ডশিপ করার এটাই কারণ ছিল। আমি বললাম আজকে তোর কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ফাহিম বলল, লাগলে আমার কি? আমি বললাম আমি মানুষ চিনতে ভুল করেছি রে। ফাহিম হাসতে হাসতে বলল, বিশ্বাস কর, তোর বোনের সৌন্দর্য দেখে আমি লোভে পড়ে গেছি। আমি বললাম এসব দেখার আগে তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, সেটা তো হবে না। আমি বললাম তোর কাছে আমার বোনের জান ভিক্ষা চাই, ছেড়ে দে ওকে। ফাহিম বলল, মাফ করিস বন্ধু, এটা পারবো না। আমি বললাম ও মাত্র ক্লাস 10-এ পড়ে, পিচ্চি একটা মেয়ে। ফাহিম বলল, ছোট মেয়েদের খেতে অনেক মজা হয়, জানিস না তুই? আমি বললাম প্লিজ ফাহিম, শেষবারের মতো একটা অনুরোধ করলাম, তুই এটা রাখ, তোর কাছে আর কিছুই চাইবো না আমি। ফাহিম বলল, আমার কাছে কিছু চাইবার ক্ষমতা নাই তোর, আমি তোর কিছুই হই না। আমি বললাম এতদিন তাহলে কি ছিলি আমার? ফাহিম বলল, তোর বোনকে কিভাবে নির্জনে আনা যায় তার চিন্তা ভাবনা করতাম সব সময়। তোর মা তো তোর বোনকে সবসময় নজর এড়াতেই দিত না। আমি বললাম তাহলে তোর মোট কথা ওকে তুই ছাড়বি না। ফাহিম বলল, তোর বোনকে আগে তোর সামনে ধর্ষণ করব, আর মানুষ জানতে পারবে এই ধর্ষণ তুই করেছিস। আমি বললাম সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একটা প্রবাদ বাক্য আছে জানিস? আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওনেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন, আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। ফাহিম বলল, আরে তুই আবার আমাকে কি করবি? তোর শরীরে তো এক ফোঁটাও রাগ নাই। আচ্ছা তোর বোনকে আমি ধর্ষণ করব, এরপরেও কি তোর রাগ হয় না? আমি বললাম তোর মতো আমি নেমহারামি না, আমার মা বাবা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে তুলেছে। লোহার রডটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো, মাথা ফেটে রক্ত আসছে এখন। ফাহিম বলল, কিরে শালা, এরপরেও তোর কি একটুও রাগ হয় না আমার উপর? আমি বললাম এক কাজ কর, তুই আমাকে মেরে ফেল। ফাহিম বলল, এটা করা যাবে না, একটু পর তো তোর সামনে তোর বোনকে ধর্ষণ করব, আর সেটা তুই দেখবি না, এটা কি কখনো হতে পারে? আমি বললাম তোর বোনকে আমি নিজের বোনের মতো দেখতাম, আর তুই আজকে বেস্ট ফ্রেন্ডের দোহাই দিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ফাহিম বলল, মনে কর আমি মির্জাফর। আমি বললাম তার থেকে তুই আরো নিকৃষ্ট, আমিও ইচ্ছে করলে তোর বোনকে বাজে নজরে দেখতে পারতাম। রডটা দিয়ে আবার আমাকে ইচ্ছামতো মারতে লাগলো। তোর তো সাহস কম না, একদম আমার বোনকে বাজে নজরে দেখবি না। আমি বললাম টাকা আর ক্ষমতার পাওয়ার দেখিয়ে আজকে তুই আমার সাথে যেটা করলি এটা আমার মনে থাকবে। ফাহিম বলল, ওহ তাই নাকি? বাবু তো রেগে যাচ্ছে। কই, আমি তো দেখতে পারছি তুই হাসছিস। পাশে থাকা একটা লোক বলল, হ্যাঁ বস, আপনি ঠিকই বলছেন, শালা একটা মগা। এটা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। ফাহিম বলল, এই তোরা ওর বোনকে নিয়ে আয়, আজকে আমি অনেক খুশি। আমি বললাম তুই আমার বোনের সাথে এমন করতে পারিস না ফাহিম, আমি তোর পা ধরে বলছি। ফাহিম বলল, আমার ভেতরে কোনো মায়া দয়া নাই, তাছাড়া এতদিনের সাধনা আমার। এই তোরা ওর হাত পা ভালো করে বেঁধে ফেল, যাতে নড়াচড়া করতে না পারে। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম তোকে নিজের ভাইয়ের থেকে আমি কম ভালোবাসি নাই, আর আজকে তুই আমার বোনের সাথে বাজে বিহেভ করছিস। ফাহিম বলল, দেখ রনি, তোকে আমি বুঝিয়ে বলি। আমি বললাম, আর কি বোঝাতে চাস তুই আমাকে? ফাহিম বলল, প্রত্যেকটা বিষয়ের পেছনে একটা কারণ থাকে। আমি বললাম, তোর মতো মানুষরূপী কুত্তা যেন কারো ঘরে না জন্মায়। ফাহিম হেসে বলল, দেখ তোর বোনকে কি সুন্দর লাগছে, ওকে সাজিয়ে আনা হয়েছে, কথা বলবি ওর সাথে? এই ওর মুখের বাঁধন খুলে দে। মাহি বলল, ভাইয়া তুই কাকে ঘরে এনে জায়গা দিলি? তোর মতো ওকেও আমি নিজের ভাই মনে করতাম, আর আজকে ও এটার সুযোগ নিল। ফাহিম বলল, এসব ইমোশনাল কথা আমার সামনে বলি
বলবি না। আমি বললাম মাফ করে দিস বোন আমাকে, আমি তোকে বাঁচাতে পারি নাই। মাহি বলল দেখ ফাহিম, তুই আমার নিজের ভাইয়ের মতো, আমার দিকে তাকিয়ে দেখ, আমি না তোর বোনের মতো? তোরও তো একটা বোন আছে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে তুই আমার ইজ্জতের উপর হাত দিলে আমি কি নিয়ে বাঁচবো? ফাহিম বলল এত সাধনার পর আমি তোকে পেয়েছি, তুই নিজে রেডি হবি নাকি আমাকে সব টেনে খুলতে হবে? আমি বললাম ফাহিম তুই যা বলবি আমি তাই করব, প্লিজ তবুও আমার বোনকে ছেড়ে দে। ফাহিম বলল একটা কুকুরের সামনে একটা মাংসের হাড্ডি রাখা হলো, সে যেভাবেই হোক যে কোনো কিছুর বিনিময়ে হলেও এটা নিয়ে ছাড়বে, বুঝতে পারলি তো? আমি বললাম তুই যে মানুষরূপী কুকুর তার প্রমাণ দিলি তুই। এটা বলতেই ফাহিমের লোক এসে আমাকে মারতে লাগলো। মাহি বলল প্লিজ আমার ভাইকে মারিস না, যা করার আমার সাথে কর। ফাহিম বলল এই তো লাইনে এসেছিস, এই তোরা সবাই বের হয়ে যা। ফাহিমের কথা শুনে সবাই চলে গেল। ফাহিম বলল রনি তোর কি এখনো আমার উপরে রাগ হয় না? আমি বললাম আমি এত কিছু জানি না, তুই আমার বোনকে মাফ করে দে, আমি পতিতা পল্লীতে গিয়ে তুই যাকেই পছন্দ করবি আমি তাকেই এনে দিব। ফাহিম বলল হবে না রে। ফাহিম মাহির কাপড় টেনে খুলে ফেলেছে, আমি চোখ বন্ধ করে আছি। মাহি বলল ভাইয়া শেষবারের মতো একটা কথা বলি, তুই খুব ভালো, কারো উপরে তুই কোনোদিন রাগ করিস না। আজকে তোর বোনকে ধর্ষণ করছে আর তুই এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস। আমি থুতু দেই এমন ভাইয়ের মুখে যে নিজের বোনকে বাঁচাতে পারে না। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিছুই করার নেই আমার, কি করব আমি? আমার হাত পা বেঁধে রেখেছে। আসলে এটাই সত্যি, আমি কোনোদিন কারো উপর রাগ করতে পারি না। ফাহিম আমার সামনে আমার বোনকে ইচ্ছে মতো ছিঁড়ে খাচ্ছে আর আমি চোখ বুজে আছি। আসলে আমি একটা কাপুরুষ, নিজের বোনের ইজ্জত নিয়ে আমার বেস্ট ফ্রেন্ড খেলা করছে আর আমি ছি। এখন কান্না করা ছাড়া আমার কোনো উপায় নেই। অনেকক্ষণ পর ফাহিম বলল চোখ খুলে নে, আমার কাজ শেষ। মাহি কাপড় পরতে পরতে বলল আমার দুইটা ভাই ছিল, আজকে থেকে সবাইকে এখানে কবর দিয়ে গেলাম, আমি মরলে আমাকে মাটি দেওয়ার জন্য তোরা কেউ যাবি না। এখনো কি তোর কাজ শেষ হয় নাই? এখন কি আমাকে ছাড়বি? আর এই অসহায় ছেলেটাকে ছেড়ে দে। ফাহিম বলল এই ওর হাত পা খুলে দে। আচ্ছা এখন তো তোর হাত পা খুলে দেওয়া হলো, তোর বোনকে তোর চোখের সামনে ধর্ষণ করলাম, তুই আমাকে মারবি না? আমি কোনো কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। ফাহিম বলল আসলে তুই একটা কাপুরুষ। মাহি বলল আমি বেঁচে থাকতে তুই শান্তিতে বাঁচতে পারবি না, এটা মনে রাখিস। আমার ভাই তো আমাকে আর বাঁচাতে পারলো না। ফাহিম বলল সকাল হতেই শুনবি তোর ভাই তোকে ধর্ষণ করেছে। মাহি কান্না করতে করতে বলল এটাই দেখার বাকি ছিল, দেখ তুই আমার শরীরের কি অবস্থা করেছিস। এটা বলেই মাহি দৌড়ে চলে গেল। আমি বললাম ফাহিম তোকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে পারি? ফাহিম বলল তোর বোনের ছোঁয়া আছে আমার শরীরে, এজন্য ধরতে চাস বুঝি? সবাই হাসতে লাগলো। আমি বললাম জানিস আমি সবসময় একটা কথা বলি, সময় সবারই একদিন আসবে। ফাহিম বলল তুই মরলেও তোরটা আসবে না রে। আমি বললাম আসি, ভালো থাকিস। ফাহিম বলল তোকে বলতে হবে না। আমি বললাম টাকার পাওয়ার মানুষের সবসময় থাকে না। ফাহিম বলল সবসময় থাকবে আমার, আর বেশি কথা বলবি না, এখান থেকে চলে যা। আমি কোনো কথা না বলে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় যাওয়ার পর দেখি বাসার পরিবেশ একদম নীরব, কোনো কথা নেই। দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে, তবে আম্মুকে খুব স্বাভাবিক লাগছে। আম্মু বলল কি বাবা, কোথায় থেকে আসলি? তার মানে কি আম্মু এখনো কিছুই জানে না? আমি বললাম না মানে আম্মু। আম্মু বলল আচ্ছা তোর চোখগুলো লাল হয়ে আছে কেন? আমি বললাম মনে হয় চোখে কিছু পড়েছে। আম্মু বলল দেখে তো এমন লাগছে না, অনেক কান্না করেছিস দেখে মনে হচ্ছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। আম্মু বলল থাক বাদ দে, আয় আমার সাথে আয়। আমার আম্মু এই থানার ওসি, সব সন্ত্রাসী ওনার ভয়ে কাঁপতে থাকে, গল্পের সাথে থাকেন জানতে পারবেন। আম্মু আমাকে সরাসরি ওয়াশরুমে নিয়ে গেল, ওখানে আমাকে নিজ হাতে গোসল করিয়ে দিল, তারপর টেবিলে বসিয়ে বলল নে তোর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে, কি খাবি বল। হঠাৎ বাবা কোথায় থেকে এসে বলল এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছ, লজ্জা করে না? আম্মু বলল এই চুপ করো, একদম কথা বলবে না। আম্মুর ধমক শুনে বাবা ভয় পেয়ে গেল। আমি আম্মুকে এমনি অনেক ভয় পাই, কিন্তু তিনি আজকে আমার সাথে কি করতে চাইছেন বুঝলাম না। আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিলেন। খাবার শেষ করে আম্মু বলল যা সোফার কাছে গিয়ে দাঁড়া। আম্মুর কথা মতো আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম। শার্টটা খুলে ফেল। আমি বললাম আম্মু। আম্মু বলল কোনো কথা বলবি না, যা করতে বলেছি তাই করবি। ভয়ে ভয়ে আমিও শার্টটা গা থেকে খুলে ফেললাম। আম্মু বলল প্যান্ট থেকে বেল্টটা খুলে ফেল। আম্মুর কথা শুনে খুলে দিলাম। বেল্ট হাতে নিয়ে আম্মু বলল একটা কথা যদি বলিস তাহলে আমাকে আর আম্মু ডাকবি না, যেভাবে দাঁড়িয়ে আছিস সেভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমি বললাম জি আম্মু। বেল্ট হাতে পেঁচিয়ে আম্মু আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি।
আম্মু বলল, আমার কি অপরাধ ছিল? নিজের ভাইয়ের সাথে কি তার বোন সুরক্ষিত থাকতে পারে না? আর কতদিন আমি তোর বোনকে প্রোটেক্ট করব? ভাই হয়ে তুই কিছুই করতে পারিস না কেন? বাবা বলল, এই কি করছো? ছেলেটা মারা যাবে তো। আম্মু বলল, যেখানে দাঁড়িয়ে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো, দরকার পড়লে ওকে হাসপাতালে নিয়ে যাব। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু আমাকে এভাবে কোনোদিন মারে নাই, তিনি আমার গায়ে হাতটা পর্যন্ত দেয় নাই। অনেক ভালোবাসেন তিনি আমাকে। বাহির থেকে একটা কনস্টেবল বলল, ম্যাম, শালাকে ধরে নিয়ে এসেছি। আম্মু বলল, গুড, ওকে ভেতরে রেখে বাহিরে দাঁড়িয়ে থাকো। ফাহিম ভেতরে এসে দেখে যে আমাকে আম্মু মারছে। ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আম্মু বলল, তোর শরীরের রক্ত দেখে আমার কি মনে হয় জানিস? আমি কোনো হিজড়া জন্ম দিয়েছি। তোর থেকে তৃতীয় লিঙ্গের কেউ যদি আমার পেট থেকে জন্ম নিত, তাও হয়তো ওর শরীরে আজকে একটু হলেও রাগ দেখা যেত। আর তোর নাম যেন কি? ও হ্যাঁ, ফাহিম। ফাহিম বলল, আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণটা জানতে পারি? আম্মু বলল, আমাকে তোর ভয় হয় না? ফাহিম বলল, আমি কাউকে ভয় পাই না। আম্মু বলল, ওহ তাই নাকি? আমাকে যদি ভয় না পাস তাহলে আমার ছেলে সেজে অভিনয় করলি কেন? এই হাত দিয়ে তোকে খাবার খাইয়ে দিয়েছি, মনে আছে তোর? ফাহিম চুপ করে দাঁড়িয়ে আছে। আম্মু বলল, তোকে আমি নিজের ছেলের মতো দেখতাম, আর তুই আমার ঘরে আগুন দিলি। ফাহিম বলল, আমার শেষ একটা ইচ্ছা ছিল, যে করেই হোক আপনার মেয়েকে আমি বিছানায় নিয়ে যাব। সেটা পেয়ে গেছি। এখন যদি আমাকে মেরে ফেলেন তবে আমার বাবা আপনাকে ছাড়বে না, এটা মনে রাখিয়েন। আম্মু বলল, এতদিন ধরে আমি এক থানায় ওসি আছি, এখানকার সবাই আমার ভয়ে কাঁপতে থাকে। খুব সাহস নিয়ে তুই কথা বলিস দেখছি। ফাহিম বলল, সবাই ভয় পেলেও আমি ভয় পাই না আপনাকে, আমার বাবাও ভয় পায় না। আম্মু বলল, তোর বাবা যেন এই শহরের কি? ও মনে পড়েছে, তিনি এখানকার এমপির ডান হাত, তাই না? ফাহিম বলল, আপনার এসব ফালতু কথা শোনার আমার সময় নাই, আমাকে মারলে মেরে দিন। আম্মু বলল, এভাবে তোকে মেরে কোনো মজা পাওয়া যাবে না, এক কাজ করা যাক। বাবাকে উদ্দেশ্য করে বলল, ঘর থেকে লম্বা রডটা নিয়ে এসো। বাবা বলল, কি করতে চাও তুমি? আম্মু বলল, এত কথা শোনার আমার সময় নাই, যেটা বলেছি সেটা পাওয়া যাবে না, এক কাজ করা যাক। বাবাকে উদ্দেশ্য করে বলল, ঘর থেকে লম্বা রডটা নিয়ে এসো। বাবা বলল, কি করতে চাও তুমি? আম্মু বলল, এত কথা শোনার আমার সময় নাই, যেটা বলেছি সেটা করো। বাবা আম্মুর কথা মতো ঘর থেকে রডটা এনে আম্মুর হাতে দিল। আম্মু বলল, মাহি, এই মাহি। মাহি রুম থেকে বাহিরে আসলো। আম্মু বলল, তুই কি ওকে বিয়ে করতে চাস? যদি বলিস আমি সব তৈরি করব। মাহি বলল, না আম্মু, আমি ওর মতো রাস্তার কুকুরকে বিয়ে করব না। আম্মু বলল, ওর নাকি মরার খুব শখ, কি করি বলতো? মাহি বলল, ওকে আমাদের ঘরে ছেড়ে দাও, কুকুরের মতো ওকে আমাদের বাসার সবাই ব্যবহার করবে। ফাহিম বলল, আমি যদি এখান থেকে বের হতে পারি তোদের কাউকে ছাড়বো না। সাথে সাথে মাহি লাথি দিয়ে ফাহিমকে ফেলে দিল। মাহি বলল, গলা থেকে মাথা আলাদা করে ফেলবো। কাপুরুষ কোথাকার, তোর তো লজ্জা থাকা উচিত। শোন, জোর করে সবকিছু করা যায়, কিন্তু তাই বলে সে পুরুষ হয়ে যায় না, কাপুরুষই থেকে যায় সারা জীবন। ফাহিম বলল, তোর ভাই তো তোকে বাঁচাতে পারলো না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, ও থাকলেই কি আর না থাকলেই কি, মেয়ে তো আমার একটাই, এখন রডটা হাতে নে তুই। ফাহিম বলল, কি? আম্মু বলল, যা বলছি তাই কর, কথা শুনলে তোর মঙ্গল হবে, না হলে তোকে কি যে করব আমি এটা বলতে পারি না। ফাহিম রডটা হাতে নিল। আম্মু বলল, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মার। ফাহিম আমার দিকে একবার তাকিয়ে রডটা দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। এক একটা রডের আঘাতে আমার শরীর জ্বলতে লাগলো, মনে হচ্ছে যেন ভেতরের সব হাড্ডি ভেঙে যাচ্ছে। সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। চুপ করে দাঁড়িয়ে কান্না করছি। আম্মু বলল, অনেক হয়েছে, এখন বন্ধ কর। ফাহিম বলল, যে অপরাধ করেছে তাকে কি মারবেন না? আম্মু বলল, তোর ভেতরে সত্যি অনেক সাহস আছে, না হলে এরপরেও আমার সাথে এভাবে কথা বলতি না। মাহি বলল, আম্মু তুমি এরপরেও ওর তারিফ করছো? আম্মু একটা হাসি দিয়ে বলল, রাগ করিস কেন মা, নিজেকে তোর মতো তৈরি করতে পারবি না? তোর সুরক্ষা তুই কি নিজে করতে পারবি না? মাহি বলল, আম্মু আর আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এসব কুকুর কিভাবে হ্যান্ডেল করতে হয় সব আমার জানা আছে। আম্মু বলল, কি রে, কই তোরা? এটা বলার সাথে সাথে তিনজন বডি বিল্ডার এসে আম্মুর সামনে দাঁড়ালো। মাহি বলল, এরা এখানে কেন আম্মু? আম্মু বলল, অনেক টাকা দিয়ে ওদেরকে 1 মাসের জন্য কিনে এনেছি। মাহি বলল, কিন্তু কেন? আম্মু বলল, ওরা টাকার জন্য সব করতে পারে, এমনকি মানুষকেও খুন করতে পারে। আর কাজী সাহেব, এত দেরি করলেন কেন আপনি? কাজী বলল, আর বলিয়েন না, গাড়ি পাওয়া যায় না এমন সময়। আম্মু বলল, ওহ আজকে তো আবার এমপি নির্বাচন, আমি তো ভুলেই গেছি। যাক, সেসব কথা বাদ দেই। এই তিনজন বডি বিল্ডার আর এই ছেলেটার বিয়ে পড়িয়ে দেন। এবার মনে হয় ফাহিম কিছু বুঝতে পারলো, ও এত বড় একটা শখ খাবে হয়তো ভাবতেও পারে নাই। সাথে সাথে ফাহিম বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। আর প্রথম পার্টে এমন কাহিনী দেখে বাজে কমেন্ট করার কিছু নাই, গল্পের সাথে থাকলে আস্তে আস্তে সবকিছুই জানতে পারবেন। আর আশা করি গল্পটা আপনাদের সবার অনেকটাই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।